এর বন্ডিং গুলা কিভাবে হয় সেটা দেখছি। এনার্জি ব্যান্ড পর্যন্তই সম্ভবত বি সেকশনে পড়াইছি। এ সেকশন এনার্জি বি সেকশনে কি আমি ডিরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর, ইনডিরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর এটা আমি করছি, আলোচনা করছি, বলতে পারবো নাকি কেউ? আচ্ছা, আমরা ওই লাস্ট ইয়েতে এই কি বলে লাস্ট ক্লাসে এনার্জি ব্যান্ড কিভাবে তৈরি হয় সেটা আলোচনা করছি। এরপরে এনার্জি ব্যান্ডের উপর ডিপেন্ড করে তিন ধরনের মেটাল, মানে তিন ধরনের সলিড, মেটাল, ইনসুলেটর এবং সেমিকন্ডাক্টর, এই তিন ধরনের সলিডের ক্লাসিফিকেশনটাও দেখছিলাম লাস্ট ক্লাসে। এটা ছিল আমাদের সর্বশেষ টপিক, এই যে মেটাল, ইনসুলেটর। বক্সে কমেন্ট করো, আমি খেয়াল করো, অথবা হাতটা তুলো, যে হাত রাইজ করার একটা সুযোগ আছে না, সেটা করো, তাহলে আমি খেয়াল করলে ইয়ে করবো আর কি। আচ্ছা, তো যাই হোক, নিয়ে আমরা লাস্ট ক্লাসে এনার্জি ব্যান্ড ফরমেশন এবং তারপরে তার উপর ডিপেন্ড করে সলিড কে যে তিনটা ভাগে ভাগ করা যায়, এই তিনটা ভাগ দেখছিলাম। আহ এই তিনটা ভাগের মধ্যে একটা হচ্ছে কি ইনসুলেটর, যেটা কারেন্ট কন্ডাক্ট করে না। একটা হচ্ছে সেমিকন্ডাক্টর, যেটা কারেন্ট সাধারণত কন্ডাক্ট করে না, তবে খুব সহজে কারেন্ট কন্ডাক্ট করার উপযোগী করা যাইতে পারে। আর তিন নম্বরটা হচ্ছে মেটাল বা কন্ডাক্টর, যেটা খুব সহজে কারেন্ট কন্ডাক্ট করে। এই তিন টাইপের আমরা ইয়ে পড়ছিলাম। আজকে আমরা আরো কিছু ক্লাসিফিকেশনে যাব। আহ এই তিন টাইপের পড়ব, এটুকু তো মনে আছে? হ্যালো? জি স্যার। হ্যালো? স্যার হ্যাঁ স্পষ্ট হয় নাই কথাটা, স্যার একবার বলুন। স্যার আমাদের এতটুকু পড়ানো হয়েছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, এগুলোর এক্স্যাক্টলি মধ্যে ঠিক। স্যার এই কন্ডাকশন ব্যান্ডের গ্যাপটা খুব বেশি থাকার কারণে স্যার ইলেকট্রন গুলো স্যার যেতে পারে না, এটাই স্যার এটুকু কিন্তু পড়ানো হয়েছিল। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এইটুকু আমি একটু ক্লিয়ার হওয়ার জন্য জিজ্ঞাসা করলাম। আচ্ছা, তো আজকে আমরা আহ, এখানে খেয়াল করো, ইনসুলেটর, সেমিকন্ডাক্টর, মেটাল, এই তিন টাইপে আমরা দেখলাম। এর মধ্যে আমাদের এই সাবজেক্ট সলিড স্টেট ডিভাইসের মধ্যে আমরা মূলত ফোকাস করব সেমিকন্ডাক্টরের উপরে। আমাদের ইলেকট্রনিক্স এর যেই যে বর্তমানে একটা বলতে পারো যে ডেভেলপমেন্টের চূড়ায় পৌঁছে গেছে এই আমাদের মানুষের এই সভ্যতাগুলা, সিভিলাইজেশনটা, ঠিক আছে, এটার একটা বড় কারণ হচ্ছে যে এই ইলেকট্রনিক্স এর উন্নতি, কম্পিউটার সিস্টেমের উন্নতি। আর এই উন্নতিটার পিছে যদি বলো যে মানে কার ভূমিকা, একদিক থেকে অবশ্যই নানান ধরনের টেকনোলজিতে ভূমিকা রাখছে, তবে মূলত সেমিকন্ডাক্টর একটা বড় ভূমিকা আছে। সেমিকন্ডাক্টর এখানে খুব বড় একটা ভূমিকা রাখছে। সেমিকন্ডাক্টর হচ্ছে যে সেটা যেটা আমাদের ট্রানজিস্টর তৈরিতে ব্যবহৃত হয়। কম্পিউটারের থেকে শুরু করে মোবাইল, কম্পিউটারের যত ডিভাইস আছে ওয়ার্ল্ডে, সবকিছু ট্রানজিস্টরের উপর ডিপেন্ডেন্ট। ট্রানজিস্টর ভিতরে লক্ষ কোটি মিলিয়ন মিলিয়ন ট্রানজিস্টর, ছোট 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 ক্ষুদ্র ক্ষুদ্র ন্যানোমিটার, মাইক্রোমিটারের ট্রানজিস্টর দিয়ে সব তৈরি। আমাদের যত ডিভাইস আছে ইলেকট্রনিক্স, সব ডিভাইসে ট্রানজিস্টর থাকতেছে। এই ট্রানজিস্টর তৈরি হচ্ছে কিভাবে, সেমিকন্ডাক্টরের প্রিন্সিপাল বা সেমিকন্ডাক্টরের বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক্স ব্যবহার করে। এই সেমিকন্ডাক্টরটা কি, সেমিকন্ডাক্টরটা হচ্ছে যে সেমি কন্ডাক্টর, অর্থাৎ কন্ডাক্টিভিটি তার ফুল নাই, তবে তার কন্ডাক্টিভিটি এমন একটা অবস্থা আছে যেটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। কন্ডাক্টর বা মেটাল যেটা, সেটা তো অবভিয়াসলি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সবাই ইম্পর্টেন্স রাখে। কন্ডাক্টরটা করে কি, সরাসরি কারেন্টটা ক্যারি করতে পারে বা কন্ডাক্ট করতে পারে। ইনসুলেটরটা সম্পূর্ণ কারেন্ট কন্ডাক্ট করতে পারে না। সেমিকন্ডাক্টর এটা এমন একটা জিনিস যে যাকে তুমি বাহির থেকে প্রভাবক দিয়ে বা কন্ট্রোল করে, আমরা তাকে কন্ট্রোল করে তাকে কারেন্ট কন্ডাক্ট করাইতে পারবো, কারেন্ট আবার কন্ডাক্ট করা বন্ধ করাইতে পারবো। এই প্রভাবটা, এই ভূমিকাটাকে কাজে লাগাই সেমিকন্ডাক্টরের ডেভেলপমেন্ট বা সেমিকন্ডাক্টর ডিভাইসের ডেভেলপমেন্ট। তা আমরা এখন থেকে যেগুলা করব সবই সেমিকন্ডাক্টরের উপর ফোকাস করেই পড়বো, ঠিক আছে? তো আমরা এনার্জি ব্যান্ডের উপর ডিপেন্ড করে সলিডকে তিন ভাগে ভাগ করছি। এবার আসা যাক আমাদের শুধু সেমিকন্ডাক্টরের দিকে চলে আসি আমরা। যেটা মাঝখানে আছে সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টরের ক্লাসিফিকেশন কয়েক ধরনের করব আমরা। একটা ক্লাসিফিকেশন হচ্ছে ডিরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর, আর একটা হচ্ছে ইনডিরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর। ডিরেক্ট ব্যান্ড গ্যাপ এবং ইনডিরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর। ডিরেক্ট ব্যান্ড গ্যাপ এবং ইনডিরেক্ট বোঝার জন্য আসলে আমাদেরকে অনেক কিছু বোঝা লাগবে। আমরা এখানে এত কিছুতে ফোকাস করব না, আমরা একেবারে সংক্ষেপে বোঝার জন্য যেটুকু প্রয়োজন সেটুকুই খেয়াল করবো। ডিরেক্ট ব্যান্ড গ্যাপ এবং ইনডিরেক্ট ব্যান্ড গ্যাপ বোঝার জন্য প্রথমত আমাদের কোয়ান্টাম মেকানিক্স এর উপরে ভালো
কিছু ফিজিক্স মানে ফিজিক্সের কোয়ান্টাম মেকানিক্সের যে ফিজিক্সটা সেটা একটা ভালো নলেজ থাকা লাগবে, সেই নলেজ আমাদের নাই। সুতরাং আমরা এখানে কোয়ান্টাম মেকানিক্সের দিকে আর যাবোই না, আমরা সিম্পলিসিটির জন্য সহজ করে যেটা যে বুঝে সেভাবে বুঝবো। তোমরা জানো আমাদের ক্লাসিক্যাল ফিজিক্স, আমাদের ফিজিক্সের ডেভেলপমেন্টের উপর ডিপেন্ড করে ফিজিক্সটাকে আসলে দুই ধরনের ফিজিক্সে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স, একটা হচ্ছে কোয়ান্টাম বা মডার্ন ফিজিক্স, যেটা ঠিক আছে। কোয়ান্টাম ফিজিক্স আর একটা হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স। তোমরা কি এই নামগুলো শুনছো? ইলেকট্রিক্যাল প্রপার্টিজ অফ ম্যাটেরিয়ালসে কিছুটা আইডিয়া পাওয়ার কথা। জি স্যার। আচ্ছা, জি এর মধ্যে খুব বেশি জোর পাচ্ছি না আমি, একটু মানে একটু কনফিডেন্স পাচ্ছি স্যার না আমরা তো তোমাদের। এতদিন ক্লাসিক্যাল ফিজিক্স পড়ে আসছি স্যার। আমরা হ্যাঁ এমনি এগুলো বলছিল। আমরা যা পড়ি, হ্যাঁ আমরা আমরা যেসব পড়ি মোটামুটি ক্লাসিক্যাল ফিজিক্স, তবে কিছু কিছু কোয়ান্টাম মেকানিক্স বা কোয়ান্টাম ফিজিক্সের কিছু কিছু আইডিয়া তোমাদের হয়েছে, যেমন ধরো ফটো ইলেকট্রিক ইফেক্ট, আলোকিক জি, স্যার। ইফেক্টটা পড়ছো, তারপরে ওই যে আধুনিক পদার্থবিজ্ঞানে পড়ছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ আধুনিক ইয়েতে ওই যে মেটাল কি বলে ইলেকট্রিক্যাল প্রপার্টিজ অফ ম্যাটেরিয়াল, ইলেকট্রনিক্স থিওরিতে পড়তে হবে। হ্যাঁ তারপরে হচ্ছে যে ওই যে ডি ব্রগলির সূত্র, তারপরে জি, স্যার। শ্রোডিঞ্জার ইকুয়েশন, এগুলো কেমিস্ট্রি ছিল স্যার। শ্রোডিঞ্জার ইকুয়েশন ছিল লাস্ট সেমিস্টারে জি প্রপার্টিজ স্যার, অফ লাস্ট সেমিস্টারে পড়ছি। জি স্যার। হ্যাঁ, তো এই বিষয়গুলা আছে আসলে আগে সবকিছুকে আসলে ফিজিক্সের সবকিছু কণা, মানে ধরো আমাদের আলোকে কণা আলোকে কণা আকারে বা ইলেকট্রনকে পার্টিকেল হিসেবে ধরা হতো, কিন্তু ইলেকট্রনের দুই ধরনের চরিত্র আছে, নেচার আছে। একটা হচ্ছে ইলেকট্রনের পার্টিকেল নেচার, আর একটা হচ্ছে ইলেকট্রনের তরঙ্গ বা ওয়েভ নেচার, ওয়েভ বা তরঙ্গ নেচার। এই তরঙ্গ নেচারটার উপর বেশি ফোকাস করা হয়েছে মডার্নে, আর পার্টিকেল নেচারের উপরে ক্লাসিক্যাল ফিজিক্সে বেশি ফোকাস করা হয়েছে। আমি ওইসব দিকে যাচ্ছি না, আমি জাস্ট একটু ভূমিকা দিয়ে মূল পয়েন্টে চলে আসতেছি, একটু খেয়াল করো। তো এটার উপর ডিপেন্ড করে আসলে মূলত ইলেকট্রন তরঙ্গাকারেই আমাদের কোন একটা কক্ষপথে বিচরণ করে, ঠিক আছে। কোন ইলেকট্রন কোন জায়গায় একটা জায়গায় ইলেকট্রন আছে কিনা এটা কিন্তু নিশ্চয়তা করে বলা যায় না মডার্ন ফিজিক্স অনুযায়ী। এখন একটা বস্তু কণা কণা বা টুকরা, কণা মানে কি, যে কোনো একটা ছোট, মানে যেটার একটা ফিজিক্যাল অস্তিত্ব আছে আর কি, এমন একটা জিনিস যদি থাকে সেটা কোথায় আছে এটা কিন্তু আমরা সার্টেনলি মানে নিশ্চয়তার সাথে বলতে পারি। কিন্তু মডার্ন বা কোয়ান্টাম মেকানিক্স অনুযায়ী ইলেকট্রনের দুই ধরনের চরিত্র, দুই ধরনের নেচারই আছে, পার্টিকেল ও তরঙ্গ। একটা জায়গায় ইলেকট্রন আছে কিনা, ঠিক আছে। তুমি যদি তার শক্তি, ইলেকট্রনের শক্তি দেখাও, তাহলে ইলেকট্রনের শক্তি দেখাইলে তুমি তার ইয়ে দেখতে পারবে না, মানে অবস্থান জানতে পারবে না, আর অবস্থান জানলে শক্তি জানতে পারবে না। যে কোনো একটা হাইজেনবার্গের একবারে জানতে পারবে একই সাথে। হ্যাঁ, একই সাথে দুইটাই ইয়ে করতে পারবা না। কেউ একজন হাত তুলছো, কোনো কারণে হাত তুলছো নাকি বলে? আচ্ছা, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে এই এই হচ্ছে যে এই হচ্ছে গিয়ে নেচারটা আর কি। তো এই ইলেকট্রনের এই নেচারটা প্রকাশ করার একটা মডার্ন ফিজিক্স একটা ইয়ে আছে, ফাংশন আছে, সেটাকে বলে ওয়েভ ফাংশন, WAV ফাংশন, ঠিক আছে। একটু লিখি, ওয়েভ ফাংশন। তোমরা দেখো আমি লিখলাম ওয়েভ ফাংশন। এটা হচ্ছে এই মডার্ন ফিজিক্স ইলেকট্রনের নেচারটাকে, অর্থাৎ শক্তি এবং অবস্থান দুইটার একসাথে নেচারকে প্রকাশ করার জন্য এই ওয়েভ ফাংশনটা ব্যবহার করা হয়। এই ওয়েভ ফাংশনটার উপর ডিপেন্ড করেই এই যে ক্লাসিফিকেশনটা আমাদের এই ক্লাসিফিকেশন হচ্ছে ডিরেক্ট ব্যান্ড গ্যাপ এবং ইনডিরেক্ট ব্যান্ড গ্যাপের এই ক্লাসিফিকেশনটা। এবার আসা যাক সেটা কি। আমরা ওয়েভ ফাংশনটা বললাম কি, ইলেকট্রনের এনার্জি এবং অবস্থানের জন্য যে ওয়েভটা দেখানো হয়। ধরা যাক একটা সিম্পল কিছু, আর কিছুই না, আমরা এই একটা ওয়েভ দিয়ে দেখালাম, এটা একটা ওয়েভ। এই ওয়েভটা মূলত এই ওয়েভ দিয়ে আমরা কি বুঝলাম, একটা ইলেকট্রনের, কোন একটা ইলেকট্রনের ভিন্ন ভিন্ন সময়, এদিকে ধরা যাক সময়, ভিন্ন ভিন্ন সময়ে মানে শক্তি এবং অবস্থান পাওয়ার সম্ভাবনা, ঠিক আছে। তাহলে এইখানে সবচেয়ে বেশি সম্ভাবনা আছে পাওয়ার, এখানে সবচেয়ে বেশি সম্ভাবনা আছে পাওয়ার, এখানে সবচেয়ে বেশি পাওয়ার সম্ভাবনা আছে, এখানে একটু কম সম্ভাবনা, এখানে একটু কম সম্ভাবনা, এরকম ভিন্ন ভিন্ন যে এইগুলো প্রকাশ করা যে সিস্টেমটা, সেটা হচ্ছে ইলেকট্রন ওয়েভ ফাংশন বলতেছি আমরা। ইলেকট্রন ওয়েভ ফাংশন কিন্তু এত সিম্পলিসিটি না, আমরা একটু সিম্পল
ভাবে বলার জন্য যেটুকু বলা দরকার সেটুকু বলার ট্রাই করলাম আমিও আসলে পুরোপুরি বুঝতে গেলে আসলে অনেক ব্যাখ্যা সাপেক্ষ বিষয়। তো এই হচ্ছে ইলেকট্রন ওয়েভ ফাংশন। আমরা ওয়েভ ফাংশনকে বোঝার আরেকটা সহজ উপায় হচ্ছে যে ক্লাসিক্যাল ফিজিক্স, অর্থাৎ আমরা যে পদার্থবিজ্ঞান পড়ি সাধারণত আগে থেকে পড়ে আসতেছি, আমাদের 19-এর বইয়ে যে ফিজিক্সটা, সেই ফিজিক্স বইয়ে ভরবেগ একটা টার্ম আছে, মোমেন্টাম বা ভরবেগ। ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে, ঠিক আছে? ভরবেগটা একটা কি বলে ভেক্টর রাশি, বেগের দিকটাই ভরবেগের দিক, ঠিক আছে? এই ভেক্টর রাশিটার থেকে আমরা ভরবেগের এটা পাই আর কি। ক্লাসিক্যাল ফিজিক্সে ভরবেগ যেটা, মডার্ন ফিজিক্সে ওয়েভ ফাংশনটা প্রায় সেটা। ওয়েভ ফাংশন যদি আর অনেক কিছু বেশি প্রকাশ করে, কিন্তু প্রায় সেটা। অর্থাৎ ক্লাসিক্যাল ফিজিক্সে মোমেন্টামের সাথে অ্যানালগাস বা কাছাকাছি একটা রূপ হচ্ছে মডার্ন ফিজিক্সের ওয়েভ ফাংশন। বোঝা গেছে? আচ্ছা, এই এখন আমরা অনেক 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 কথা বলে বসছি, এত কথার দিকে মনোযোগ না দিয়ে আমরা সহজ সবচেয়ে সিম্পল যেখানে সেখানে আসি। আমাদের ক্লাসিফিকেশনে বলছিলাম ডাইরেক্ট ব্যান্ড গ্যাপ বা ডিরেক্ট। আমি ডাইরেক্ট বলি, শব্দটা তোমাদের এখানে যেহেতু দেখা যাচ্ছে না, ক্লিয়ার বোঝার জন্য। ডাইরেক্ট, ইনডাইরেক্ট, ডাইরেক্ট ব্যান্ড গ্যাপ, ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপ। এইটাতে আমরা ডাইরেক্ট ব্যান্ড গ্যাপ হচ্ছে সেগুলা এক্স এক্সিস বরাবর যদি আমরা ওয়েভ ফাংশনটা দিই, ওয়েভ ফাংশনকে কে দ্বারা, ছোট হাতের কে দ্বারা প্রকাশ করি আমরা, এক্স এক্সিস বরাবর কে দিলাম, আর ওয়াই এক্সিস বরাবর যদি আমরা এনার্জি দিই, এনার্জি দিই, তাহলে যদি কন্ডাকশন ব্যান্ডের লোয়েস্ট এনার্জি এবং ভ্যালেন্স ব্যান্ডের হাইয়েস্ট এনার্জি একই এক্স এক্সিসের একই ভ্যালু পয়েন্টে হয়, তাহলে সেটাকে বলে ডাইরেক্ট ব্যান্ড গ্যাপ। বোঝা গেছে? এক্স এক্সিসটাতে আমরা কি দিলাম? ওয়েভ ফাংশন দিলাম। বোঝা গেছে? কে বা ওয়েভ ফাংশন দিলাম। এখানে দেখো এক্স এক্সিস আমরা ওয়েভ ফাংশন দিলাম, ওয়াই এক্সিসে এনার্জি দিলাম। তাহলে কে এর ভ্যালুটা যদি দুইজনেরই সেম হয়, মানে একই ওয়েভ ফাংশনের ভ্যালুতে কন্ডাকশন ব্যান্ডের লোয়েস্ট এনার্জি এই পয়েন্টটা আর ভ্যালেন্স ব্যান্ডের হাইয়েস্ট এনার্জি যদি হয়, তাহলে সেটাকে বলতেছে ডাইরেক্ট ব্যান্ড গ্যাপ বা ডিরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর। কথাটা কি বুঝতে পারছো? জি স্যার। একই পয়েন্টটা হলে সুবিধা কি আমাদের? দেখো, একই পয়েন্টটা হলে যেই মানে মানে সুবিধা না, যেই গুরুত্ব বা মহত্ব, ইম্পর্টেন্স, এটা তাদের এনার্জি ভিন্ন। এই পয়েন্টটা কম এনার্জি, এই পয়েন্টটা বেশি এনার্জি। যদি এটা ওয়াই এক্সিস বরাবর, ওয়াই এক্সিস এটা যত উপরে যাবে এনার্জি তত বেশি। এই এনার্জিটা বেশি এনার্জি, এই এনার্জিটা কম এনার্জি। এনার্জি দুজনেরই ভিন্ন, কিন্তু তাদের ওয়েভ ফাংশনটা একই জায়গায় আছে। ওয়েভ ফাংশনের ভ্যালুর কোনো পরিবর্তন নাই। অর্থাৎ আমরা যদি এক্স এক্সিস, তোমাদেরকে আমি আরো একেবারে বাচ্চাদের মতো সংক্ষেপ সহজ করে বুঝাই। এটা এক্স এক্সিস, এটা নাম্বার 1, এটা নাম্বার 2, এটা নাম্বার 3, এটা ওয়াই এক্সিস, এটা নাম্বার 1, এটা নাম্বার 2, এটা নাম্বার 3। এখন ধরা যাক 3, এটা কি 2, 3 নাম্বার পয়েন্ট। এই পয়েন্টটা কি, আমরা কি কোন একটা পয়েন্ট পাস করি কি এক্স এক্সিস কমা ওয়াই এক্সিস দিয়ে, ঠিক আছে? কোন একটা পয়েন্ট, তাহলে এটা 2 নাম্বার 3 নাম্বার পয়েন্ট, আর এটা কি 1, 2, 1 পয়েন্ট। এটা হচ্ছে 2, 1 পয়েন্ট, এটা 2, 3 পয়েন্ট। উভয় ক্ষেত্রেই এক্স এক্সিস এর ভ্যালু কি 2। জি স্যার। বুঝছো? এই যে একই ভ্যালু, অর্থাৎ এখানে যদি এক্স এক্সিস জায়গায় আমরা কে বসাই, এক্স এক্সিস জায়গায় ওয়েভ ফাংশনটা বসাই, তাহলে উভয় ক্ষেত্রে ওয়েভ ফাংশনের ভ্যালু একই হবে। বোঝা গেছে? এনার্জির ভ্যালু ভিন্ন হবে, কিন্তু ওয়েভের ভ্যালু একই হবে। হ্যাঁ, ওয়েভের ভ্যালুটা এখানে যখন একই রকম হচ্ছে, এটাতে সুবিধা অনেক কিছু আছে। সুবিধা খেয়াল করো, আমাদের ওয়েভ ফাংশনের পরিবর্তে এইটা হচ্ছে লোয়েস্ট এনার্জি, তার মানে এখানে ম্যাক্সিমাম ইলেকট্রনের প্রবাবিলিটি প্রবাবিলিটি, এখানে ইলেকট্রন প্রবাবিলিটি প্রবাবিলিটি। কারণ কি, দেখো আমরা যদি এক্স এক্সিস ওয়াই এক্সিস আঁকি, এই ইলেকট্রনের এনার্জি এখানে কি নেগেটিভ দিক কিন্তু ম্যাক্সিমাম, পজিটিভ দিক কিন্তু ম্যাক্সিমাম। এই পয়েন্টগুলো কি পজিটিভ আর নেগেটিভ ম্যাক্সিমাম প্রকাশ করে না? জি স্যার। অ্যামপ্লিটিউড, বুঝছো? হ্যাঁ, পিক ভ্যালু স্যার। হ্যাঁ স্যার, অ্যামপ্লিটিউড অনুযায়ী ম্যাক্সিমাম। হ্যাঁ, শুধু অ্যামপ্লিটিউডটা যদি চিন্তা করি, হ্যাঁ, তাহলে ম্যাক্সিমাম। একই পয়েন্টের কে ভ্যালু যদি হয়, তাহলে সেটাকে বলে ডাইরেক্ট ব্যান্ড গ্যাপ। আর দুইটার ভ্যালু যদি একই পয়েন্টে না হয়, অর্থাৎ কেও আলাদা, মানে কে এখানে একটা পয়েন্ট, এখানে আরেকটা কে ভ্যালু, আবার এনার্জিও আলাদা, তখন সেটাকে বলতেছে ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপ। যেখানে ওয়েভ ফাংশন এক, এনার্জি ভিন্ন, সেটাকে বলতেছে ডাইরেক্ট ব্যান্ড গ্যাপ। যেখানে ওয়েভ ফাংশন এবং এনার্জি দুইটাই ভিন্ন, সেটাকে বলতেছে ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপ।
এখানে উপরেরটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ডের লোয়েস্ট এনার্জি লোয়েস্ট পয়েন্ট হচ্ছে এটা দেখাচ্ছে, আর এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ডের ম্যাক্সিমাম পয়েন্ট দেখাচ্ছে এটা। বোঝা গেছে? জি স্যার। এই ধরনের ক্ষেত্রে ডিরেক্ট ব্যান্ড গ্যাপ এবং ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপ ক্লাসিফিকেশন তো বুঝলাম বা সংজ্ঞা তো বুঝলাম, কাজ কোথায়? কাজ হচ্ছে যে যখন ডিরেক্ট ব্যান্ড গ্যাপ হয়, ডাইরেক্ট ব্যান্ড গ্যাপ হয়, তখন হচ্ছে যে আমাদের কন্ডাকশন ব্যান্ড থেকে যদি কোনো একটা ইলেকট্রন এনার্জি লুজ করে, আমরা কি জানি হায়ার এনার্জি স্টেজ থেকে এনার্জি লুজ করে লোয়ার এনার্জি স্টেজে চলে আসে, আর লোয়ার এনার্জি স্টেজ থেকে এনার্জি গেইন করে হায়ার স্টেজে যায়। এটা হচ্ছে ইলেকট্রনের মানে কি ক্যারেক্টার, ঠিক আছে? যখন ধরা যাক আমাদের কন্ডাকশন ব্যান্ডে একটা ইলেকট্রন আছে, সেটা এনার্জি লুজ করে ব্যালেন্স ব্যান্ডে আসবে। এইসব ক্ষেত্রে যখন এনার্জি লুজ করে ব্যালেন্স ব্যান্ডে আসবে, তখন আমাদের এখানে কে বা এই ওয়েভ ফাংশনের কোনো পরিবর্তন হচ্ছে না, খালি এনার্জিটা লুজ করতেছে। ওয়েভ ফাংশনের পরিবর্তন হচ্ছে, কারণ কি দুজনে একই পয়েন্টে আছে, ডাইরেক্ট ব্যান্ড গ্যাপের ক্ষেত্রে দুজনে একই পয়েন্ট আছে, সুতরাং ওয়েভ ফাংশনের কোনো পরিবর্তন হচ্ছে না, জাস্ট এনার্জি হারায় চলে আসছে। এই যে এনার্জি হারালো, এই এনার্জিটা সে হারা হচ্ছে সাধারণত একটা ফোটনের আকারে, ফোটন বা আলোর কণা আকারে সব এনার্জিটা হারায়। ডাইরেক্ট ব্যান্ড গ্যাপের বৈশিষ্ট্য হচ্ছে এইটা, বোঝা গেছে? ফোটন আকার হারায়, যার ফলে কি হয়, ফোটন মানে কি একটা আলোর কণা, তাই তো? যার তাহলে কারণে রশ্মি বের করে। হ্যাঁ, তার মানে তার থেকে একটা রশ্মি বের হবে। সে যখন জি স্যার। কন্ডাকশন ব্যান্ড থেকে ব্যালেন্স ব্যান্ডে আসবে এনার্জি হারায়, তখন তার থেকে একটা আলো বের হবে, ঠিক আছে? আর ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপের ক্ষেত্রে আলো বের হয় না, সাধারণত আলো বের হয় না। ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপের ক্ষেত্রে এই এনার্জিটা সাধারণত তাপ শক্তি আকারে পরিবেশে ছেড়ে দেয়। বুঝতে পারছো? তো এখন একটা ফোটন তো অতি নগণ্য আলো, এটাতে কিছু যায় না। এখন স্যার যদি আমাদের ইনডিরেক্টটা বুঝি নাই স্যার, আরেকবার বলুন। কেন স্যার বের কেন হয় না আলো? আলো বের হয় না, ওই যে সেটা তো বললাম তো, একটা ইয়েটা দেখো, ওয়েভ ফাংশনের কারণে ওয়েভ ফাংশনের ভ্যালু পরিবর্তন হচ্ছে না এখানে। ইনডিরেক্ট ব্যান্ড গ্যাপের এটার ইয়েতে ডিরেক্ট ব্যান্ড গ্যাপের ক্ষেত্রে ওয়েভ ফাংশনের ভ্যালু পরিবর্তন হচ্ছে না, ডাইরেক্টের কথা বলতেছি। যার ফলে এনার্জি লুজ করাটা তার জন্য মানে এক হিসেবে বলবো সহজ বলবো না, এক হিসেবে সহজ বলতেছি আমি বলছি তার ওয়েভ ফাংশনের ভ্যালু পরিবর্তন করতে হচ্ছে না, মানে কি তার ইলেকট্রনের অবস্থানের পরিবর্তন খুব বেশি করা লাগতেছে না, তারপর ইলেকট্রনের এনার্জি পরিবর্তন এনার্জি জাস্ট এনার্জি লুজ গেইন এইটুকুই। কিন্তু ওই যে যেটা বলছিলাম যে একটা ইলেকট্রনের অবস্থান বোঝা যায় কি দিয়ে, ইলেকট্রনের এনার্জি এবং অবস্থান দুইটা দিয়ে আমরা ওয়েভ ফাংশনটা প্রকাশ করি, ঠিক আছে? তো দুইটার এত অনেক অনেক প্যারামিটার পরিবর্তন হচ্ছে না, পরিবর্তন হচ্ছে শুধু শক্তির প্যারামিটারটা, ঠিক আছে? ইনডিরেক্টের ক্ষেত্রে তার অবস্থানের প্যারামিটারও পরিবর্তন হয়, শক্তির প্যারামিটারও পরিবর্তন। অবস্থান দেখো, এইখানে অবস্থান কে এর একটা, এখানে কে এর একটা অবস্থান, সুতরাং আগে তাকে এই অবস্থানে আসতে হবে, এই অবস্থানে উপরে আসতে হবে, তারপরে আসতে হবে। কথাটা বুঝছো? আমি যদি আসলে হাতে কলম হাত দিয়ে দেখা যেতাম তাহলে ভালো হতো। বিষয়টা হচ্ছে, চিন্তা করো যে তোমাকে কি বলবো, তোমার ধরো দুই ইউনিটের একটা বিল্ডিং চিন্তা করো, মানে তোমার বাসা তোমার পাশের বাসা, তোমার পাশের বাসার নিচে তুমি ধরো 3 তলা থাকো, 2 তলায় যাইতে হবে। তাহলে তোমাকে আগে কি করতে হবে, সহজ যদি মানে আমরা যদি সিঁড়ি টিড়ি কথা চিন্তা না করি, তাহলে করতে হবে কি, আগে তোমার পাশের বাসা যাইতে হবে, অবস্থান পরিবর্তন করে নিতে হবে, তারপর লাফ দিয়ে 2 তলায় নামতে হবে। বুঝতে পারছো? কোনটা বুঝতে পারো নাই? আমি আমি এটা জাস্ট একটা উদাহরণ হিসেবে আমি তোমাদেরকে আসলে এইসব প্র্যাকটিক্যাল উদাহরণ আসলে হাতে কলমে দেখানো অনেক সহজ হয়, অনলাইনে এগুলো বুঝতে গেলে অনেক বেশি ব্যাখ্যা করা লাগতেছে। আমি বলতেছি ধরো তোমার বিল্ডিং এ 3 তলা বিল্ডিং এ তুমি 3 তলায় থাকো, ঠিক আছে? তোমার বাসা 3 তলার পশ্চিম পাশ, তোমার পাশের বাসা হচ্ছে 3 তলার পূর্ব পাশ, ঠিক আছে? বুঝছো তো? জি এখন স্যার। তোমাকে দোতলার পূর্ব পাশে যাইতে হবে। দোতলার পূর্ব পাশে যাবা কিভাবে তুমি? যাওয়ার সিঁড়ির কথা বাদ দাও, সিঁড়ি নাই ধরা যায়, তোমাকে আগে পাশের বাসা যেতে হবে, ঠিক আছে? তোমার পূর্ব পাশের বাসা যেতে, তারপর সেখান থেকে লাফ দিয়ে দোতলায় যাবা। খুব অদ্ভুত একটা অকওয়ার্ড উদাহরণ বললাম, মাথায় যেটা আসছে সেটাই বললাম, কিন্তু কথাটা বুঝছো তো? তোমাকে আগে অবস্থান পরিবর্তন করতে হবে, তারপরে তুমি এই নিচের দিকে যেতে পারবা, এনার্জি পরিবর্তন করে নিচের দিকে যেতে পারবা। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার।
আচ্ছা, আর এখানে এটা হচ্ছে ইনডাইরেক্টের ক্ষেত্রে। ডাইরেক্টের ক্ষেত্রে তোমাকে জাস্ট যদি তুমি পশ্চিম পাশে যাইতা তাহলে লাফ দিয়ে নেমে গেলে হয়ে যেত, অবস্থানের পরিবর্তন ছিল না। এই কমপ্লিকেশনের কারণে আমাদের ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপে আরো অনেক ব্যাপার আছে, কিন্তু ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপে মূলত আমাদের এনার্জিটা ফোটন আকারে হারায় না সাধারণত, কিছু কিছু ক্ষেত্রে হারায়, তবে সাধারণত হারায় না, সাধারণত শক্তি আকারে হারায়, আর সরি তাপ শক্তি আকারে হারায়। আর ইয়েতে ডাইরেক্ট ব্যান্ড গ্যাপে সাধারণত এটা ইয়ে আকারে হারায়, কি বলে, একটা ফোটন আকারে হারায়। এই হচ্ছে গিয়ে এই কারণে আমাদের যে ফোটন আকারে হারায় মানে কি, একটা আলোর তরঙ্গ, আলো বের হচ্ছে একটা। আমাদের যদি এরকম অনেকগুলো থাকে তাহলে অনেক আলো বের হবে, অনেক আলো বলতে অনেকগুলো ফোটন মিলে একটা আলো তৈরি করবে। এই কারণে ডাইরেক্ট ব্যান্ড গ্যাপ ম্যাটেরিয়ালটা সাধারণত অপটিক্যাল ডিভাইসে ব্যবহার করা। অপটিক্যাল মানে যেসব ডিভাইস থেকে আমাদের আলো বের করার প্রয়োজন হয়, যেমন ধরো লেজার, এলইডি, লেজার, এগুলোতে ডাইরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর ব্যবহার করা হয়। ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর এগুলোতে উপযোগী না। ইনডাইরেক্ট কোনটা ব্যবহার করা হয় স্যার? ইনডাইরেক্টর ব্যবহারের আলাদা বিষয়, যারা অন্য কোনো মানে যেখানে তার ইয়েতে হিটার ব্যবহার, স্যার, হিটারে ইনডিরেক্ট না না, ইউজ করে। তাপ শক্তি আকারে বের হয় বলে যে হিটারে করতে হবে তা না, আমি বলতেছি না হিটার মানে অনেক বেশি তাপ যে তা না, তাপ তো অল্প, খুব সামান্য। এটা একটা ইলেকট্রন থেকে যেই তাপ বের হয় সেটা খুব সামান্য তাপই হবে। আমি বলতে চাচ্ছি যে তাপ বের হয় বলে যে সেটা অনেক ব্যবহার্য তাপ হবে তা না, তো ব্যবহার করতে পারবা তুমি যদি স্পেসিফিক কন্ট্রোল করো। ইনডাইরেক্টটা ব্যবহার হবে হচ্ছে অন্য ডিভাইস, যেসব ডিভাইসে তোমার এই আলো ব্যবহারের প্রয়োজন নাই, যেমন ধরো বিজিটি, এফইটি, এগুলোতে তুমি ব্যবহার করতে পারবা। ঠিক আছে, সেখানে তোমার ডিরেক্ট ব্যান্ড গ্যাপ ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপের পার্থক্য করার দরকার নেই, সেখানে তোমার যে কোনো ডিভাইসে তুমি ব্যবহার করতে পারবে। শুধুমাত্র স্পেসিফিক যদি অপটিক্যাল আলো বের করার প্রয়োজন হয় তখন আমাদের ইনডাইরেক্টটা ব্যবহার করা উপযোগী না, এটাই। আচ্ছা, এই গেল আমাদের ডিরেক্ট ব্যান্ড গ্যাপ ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপের ক্লাসিফিকেশন। এবার আসা যাক পরের টপিকটাতে। স্যার স্ক্রিন চলে গেছে। হ্যাঁ, স্ক্রিন চলে গেছে, দেখছি, আমি ঠিক করতেছি, দাঁড়াও। আমরা সবাই ইলেকট্রন কি হোল কি জানি, ইলেকট্রন এবং হোল আমরা এখন ক্ষেত্রে দেখবো। ইলেকট্রন এবং হোল মানে হচ্ছে ক্যারিয়ার। ক্যারিয়ার মানে কি, যারা চার্জ ক্যারি করবে, ইলেকট্রিসিটি ক্যারি করবে যারা, তারা হচ্ছে ইলেকট্রন এবং হোল। আমরা এখানে নাম্বার অফ ইলেকট্রন যখন বলবো অথবা নাম্বার অফ হোল যখন বলবো, তখন সাধারণত যারা চার্জ ক্যারিয়ার করতে বা কারেন্ট ক্যারি করতে ভূমিকা রাখছে তাদেরকে বিবেচনা করব। ইলেকট্রন এবং হোলের আরো কিছু ইয়ে আছে। হোল কি আসলে কেউ বলতে পারবা? হোল, হোয়াট ইজ হোল? স্যার গর্ত। ইলেকট্রন স্যার রিলিজ হলে ওখানে যে স্পেসটা তৈরি হয় এটাকে আমরা না, গর্ত আমাদের একটা মানে বাংলা অর্থ গর্ত একটা, ঠিক আছে, কিন্তু এমনিতে আমরা যে পার্টিকেল হিসেবে হোল চিন্তা করি সেটা কি? স্যার একটা স্পেস হ্যাঁ, তৈরি হয়, আরেকজন খালি বলছিলাম। স্পেস তৈরি হয়। হ্যাঁ, ইলেকট্রন যখন রিলিজ হয়ে যায় তখন ওই জায়গাটায় একটা খালি স্পেস তৈরি হয়, এটাকে আমরা হোল বলে থাকি স্যার। আচ্ছা, ঠিক আছে। ইলেকট্রন যখন কোনো একটা জায়গা থেকে চলে যাবে, সেইখানে যে খালিটা হ্যাঁ রিলিজ হয়ে যাবে, তখন তাকে আমরা বলবো যে হোল। আচ্ছা, খেয়াল করো, এখানে একটা ছবি তোমরা স্ক্রিনে পিডিএফ একটা ছবি দেখতে পাচ্ছ। এই নিচে ইভি ব্যালেন্স ব্যান্ড, উপরে ইসি কন্ডাকশন ব্যান্ড, মাঝখানে ইজি এনার্জি গ্যাপ, নিচেরটা পুরোপুরি পুরা অনেকগুলো কালো ডট, মাঝখানে একটা সাদা ডট দেখতে পাচ্ছ, আর উপরে কয়েকটা মাত্র কালো ডট। ঠিক আছে, বুঝছো তো? এখন সাদা ডট অবভিয়াসলি বুঝতে পারছো, সাদা ডট গুলো হচ্ছে কি হোল, রিলিজ হয়ে গেছে হোল, খালি হয়ে গেছে হোল। আর উপরে কালার রড গুলো হচ্ছে যে যেখানে যে ইলেকট্রন গুলো চলে গিয়ে উপরে চলে গেছে সেগুলা। ঠিক আছে, একটা জিনিস ইম্পর্টেন্ট খেয়াল করো, যারা অনেকে এটা জানো এবং বুঝো, চিন্তা করলে একটু চিন্তা করলে বুঝবা সবাই, কিন্তু তারপরও যাদের এটা হচ্ছে ব্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড উপরটা, আর নিচে হচ্ছে ব্যালেন্স ব্যান্ড। কন্ডাকশন ব্যান্ড এনার্জির প্রতিটা স্টেজে খালি, সব জায়গায় যেখানে ইলেকট্রন থাকতে পারে সেসব জায়গায় মানে এই ইলেকট্রন গুলো নাই, ধরো যেখানে একটা ইলেকট্রন আছে না, এগুলো ধরো এখনো যায়নি, নিচে আছে পুরোপুরি খালি। তাহলে খালি অবস্থায় যে অনেক খালি স্পেস আছে, এগুলোকে মানে যেখানে পার্টিকেল থাকতে পারতো সেখানে নাই, এগুলো কি আমরা হোল বলতে পারবো? হোল বলতে পারবো না, কারণ এখানে ইলেকট্রন থাকার কথা না। জেনারেলি এখানে ইলেকট্রন ছিল না, কিন্তু ইলেকট্রন ছিল চলে গিয়ে যে খালি অবস্থানটা তৈরি করে সেটাকে বলবে হোল। বোঝা গেছে? জি স্যার। পার্থক্যটা সব একটু মাথায় রাখো। এখানে কন্ডাকশন ব্যান্ডে কখনো স্যার হোল তৈরি হবে না। হবে, সেটা তো পরে আসতেছি। আচ্ছা,
নিচেরটাতে ইলেকট্রন ছিল, নিচেরটাতে ইলেকট্রন ছিল, ইলেকট্রন গুলো চলে গেছে, যার ফলে এখানে যে অবস্থানটা তৈরি হলো সেটা হচ্ছে হোল। কন্ডাকশন ব্যান্ডে হোল তৈরি হবে কখন? যখন কন্ডাকশন ব্যান্ড কিছু কিছু, যে আমাদের তো আমরা সেমিকন্ডাক্টর আলোচনা করতেছি, মেটালের ক্ষেত্রে তো কন্ডাকশন ব্যান্ড অলরেডি কিছুটা পূর্ণ থাকে, ঠিক আছে? জি স্যার। সেখান থেকে যখন চলে যাবে তখন যেটা হবে সেটা হল, ঠিক আছে? জি বুঝা স্যার। গেছে? আচ্ছা, আমরা সেমিকন্ডাক্টরের আলোচনাতেই থাকি। তো এই হচ্ছে কি, যেটা খালি হয়ে গেল সেটা হচ্ছে হোল। এখন কথা হচ্ছে ইলেকট্রনটা তো কারেন্ট ক্যারি করে, ইলেকট্রনটার কাজ কি? এক জায়গা থেকে এক জায়গায় মুভ করার মাধ্যমে কারেন্টটাকে বা চার্জ ক্যারি করে, কারেন্ট ক্যারি করবে। এখন হোল কি কারেন্ট ক্যারি করে কিনা, দুই তিনটা প্রশ্ন। এক নম্বর হচ্ছে হোল কি কারেন্ট ক্যারি করবে কিনা বা কারেন্ট ক্যারিতে ভূমিকা রাখবে কিনা। দুই নম্বর প্রশ্ন, ইলেকট্রন তো একটা পার্টিকেল, একটা বস্তু, তাই তো? জি স্যার। হোল তো কি ইলেকট্রন চলে গেছে, ধরা যাক স্যার আপনার নেটটা আমি মাঝে মধ্যে একটু বসে ডিস্টার্ব আছো, করে স্যার। বুঝতে পারছেন না স্যার। তুমি হচ্ছে একজন একটা কি, আচ্ছা আমার নেটটা ডিস্টার্ব করতেছে আমি বুঝতেছি, আমার আজকে মোবাইলে নেট দিয়ে চালাচ্ছি, ওয়াইফাইটা ডিস্টার্ব করছে। আচ্ছা আমাকে তাহলে 1 মিনিট একটু সময় দাও, ওয়াইফাইটা একবার ইয়ে করে দেখি, চেক করে দেখি স্যার ওয়াইফাই না স্যার, আজকে স্যার ওই জুমের একটা কিনা, সলিউশন নেই, এভাবেই সহ্য করতে হবে একটু, ঠিক আছে? যাই হোক, তাহলে আমি একটু স্লোলি বলি আর কি। এখন শোনা যাচ্ছে কথা? জি স্যার। আচ্ছা ঠিক আছে। তো যেটা বলতেছিলাম, আমাদের এখন দুই তিনটা প্রশ্ন আসতেছে। একটা হচ্ছে ইলেকট্রনটা চলে যাওয়ার কারণে হোল তৈরি হয়েছে। এখন খেয়াল করো, ধরা যাক তুমি, আমি যাকে, তোমাদের নিজেদেরকে চিন্তা করো, তুমি একটা রুমে আসো, রুম থেকে চলে গেলা, চলে যাওয়া মানে এখানে কিছু নাই আর, এখানে জিরো অবস্থা, এখানে জিরো, একটা জায়গায় কোনো কিছু না থাকা মানে জিরো। এখন আমাদের প্রশ্ন হচ্ছে হোলটা কি একটা পার্টিকেল কিনা, ইলেকট্রন তো একটা পার্টিকেল, হোলটাকে কি আমরা একটা পার্টিকেল বিবেচনা করবো কিনা, এক নাম্বার। আর রেকর্ড তো থাকবে ইনশাল্লাহ, রেকর্ডের নিশ্চয়ই সমস্যা থাকবে না। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তো এই হোলটা হচ্ছে কি, যখন কোনো কিছুর অবস্থানটা থাকবে না, অর্থাৎ যখন কোনো কিছু মানে ওই জায়গা থেকে চলে গেল সেটা। এখন আমরা চিন্তা করব হোলটাকে একটা পার্টিকেল হিসেবে বিবেচনা করব কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে হোলটা কি চার্জ ক্যারিয়ার হিসেবে বিবেচনা করবো কিনা, ইলেকট্রনটা যেমন চার্জ ক্যারিয়ার, হোলটা কি চার্জ ক্যারিয়ার কিনা। এই দুটো প্রশ্ন তো তোমাদের কি মনে হয় কি হবে, হোলটা কি আসলে একটা পার্টিকেল নাকি ইলেকট্রনের শূন্যতা, ইলেকট্রন নাই, সুতরাং সেখানে কোনো পার্টিকেল নাই। চার্জ ক্যারি করে স্যার হোল। আর হবে মনে হচ্ছে স্যার পার্টিকেলের মতো আচরণ করবে এটা। এক্স্যাক্টলি হবে মনে হচ্ছে, হবে মনে হওয়াটা খুব ভালো বিষয়। স্যার আসলে বিষয়টা ঠিক, যদিও আসলে বিষয়টা পার্টিকেল হচ্ছে আর এখানে, চার্জ ক্যারি করে। হ্যাঁ দুই দিক থেকে আমরা চিন্তা করবো। হোলটা আসলে কারণ স্যার মানে আমরা এটাকে এনপিএন ট্রানজিস্টরও ইউজ করি, পিএনপি ট্রানজিস্টর ইউজ করি। একটাকে স্যার পিকে বেস করে আর একটা এনকে বেস করে। তারপর স্যার এন টাইপ সেমিকন্ডাক্টর আছে, পি টাইপ সেমিকন্ডাক্টর আছে। এটা স্যার হোল এবং ইলেকট্রনের চার্জ কে এর উপর ডিপেন্ড করে না। এই জন্য স্যার বললাম যে স্যার হবে 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 হ্যাঁ, ভালো ভালো চিন্তা করে বলছো। আমাদের হোলও চার্জ ক্যারি করবে, ইলেকট্রনও চার্জ ক্যারি করবে। হোলটাকে শুধুমাত্র ইলেকট্রনের শূন্যতা, যে কারণে শূন্য জিনিস নাই, কিছু নাই, এইভাবে বিবেচনা করা হয় না। হোলটা বরঞ্চ একটা ক্যারিয়ার হিসেবে চিন্তা করি, আমরা একটা ক্যারিয়ার হিসেবে চিন্তা করি। ক্যারিয়ার হিসেবে শুধু চিন্তা করি না, এটাকে আমরা প্রুফও করবো। স্যার এটা আমরা হোলের প্রুফ সংখ্যা করবো। ইলেকট্রনের সংখ্যা সমান সমান হয় না যে কোনো পার্টিকেলে? না, সেই দিকে এখন যাবে না, সেদিকে এখন যাওয়া দরকার। আমরা সংখ্যা টংখ্যা পরে হিসাব করবো, সমান হবে কি হবে না সেগুলো পরে হিসাব করবো। আগে এটুকুতে আমরা থাকি, সেদিকে আমি যাচ্ছি, ওদিকে যাওয়ারই দরকার নেই। আচ্ছা, তোমরা কি এই পাওয়ার পয়েন্টটা দেখতে পাচ্ছ? জি স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা, তো আমরা এখন দেখবো কি, হোলটা যে শুধুমাত্র আমরা যে বললাম যে বিবেচনা করব হোলকে একটা পার্টিকেল হিসেবে বা একটা ইয়ে হিসেবে, কি বললে, এই চার্জ ক্যারিয়ার হিসেবে, শুধু সেটা না, আমরা প্রমাণও করে দেখাবো। সেই প্রমাণ করে দেখার জন্য একটু কিছু জিনিস একটু বিবেচনা করা যাক। ইন এ ফিল্ড ব্যান্ড, একটা ব্যান্ড, একটা এনার্জি ব্যান্ড আছে যেটা পুরোপুরি ভরা, কোথাও কোনো জায়গা নেই। খেয়াল করো, কোথাও কোনো জায়গা নেই, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখানে আমাদের কি জানি, ফিল্ড ব্যান্ডে তো কোনো কারেন্ট ক্যারি করবে না, কারণ কি, তার তো ইলেকট্রন মুভমেন্ট নাই, বুঝা গেছে? ভ্যালেন্স ব্যান্ড পুরা ভরা, কন্ডাকশন ব্যান্ড পুরা খালি, সুতরাং কারেন্ট ক্যারি করবে না এই সেমিকন্ডাক্টরটা, কারণ কি কোনো মুভমেন্ট নাই। ঘটনাটা কিন্তু আসলে তা ঘটে না, ঘটে হচ্ছে কি, ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে ইলেকট্রন গুলা কন্টিনিউয়াস মুভমেন্ট করে, কিন্তু মুভমেন্ট করার কোনো জায়গা নাই। জায়গা নাই মানে হচ্ছে যে
একটা ইলেকট্রন যদি ভি ভ্যালোসিটিতে ভি বেগে একদিকে যায়, অবভিয়াসলি নিশ্চিতভাবে বলা যাবে আরেকটা ইলেকট্রন মাইনাস ভি বেগে এদিকে চলে আসছে। তাহলে দুইটা ভ্যালোসিটি যোগ করলে আমরা 0 পাই, কারণ কি ভ্যালোসিটি একটা ভেক্টর রাশি, ভ্যালোসিটি একটা যাচ্ছে পূর্ব দিকে, একটা যাচ্ছে পশ্চিম দিকে, দুজনে একই ভ্যালোসিটিতে মুভ করতেছে, যার ফলে আমাদের টোটাল নেট ভ্যালোসিটি বা যোগফল ভ্যালোসিটি 0, যার ফলে কারেন্ট ফ্লো 0। বোঝা গেছে? জি স্যার। আমি এটার উদাহরণ সবসময় এটা দিই। তোমাদের রুমে ধরো 40টা স্টুডেন্ট মিলে পরীক্ষা দিচ্ছ, 40টা সিট আছে, 40টা সিটে 40টা ছেলে পেলে পরীক্ষা দিচ্ছ। কেউ একজন দুষ্টমি করলা, কথা বললা, আমি করলাম কি সিট পরিবর্তন করে দিতে যাচ্ছি। এখন যে কথা বললা তাকে তো সিট পরিবর্তন করার জায়গা নেই, রুমে তো সিটি আছে 40টা। বোঝা গেছে? জি স্যার। তখন আমি কি করবো কি, ওই যে ভালো একটা ছেলে বা যে কথা বলে নাই, ভালো তো সবাই ধরো, ঠিক আছে, যে কথা বলে নাই তাকে উঠায় তোমার জায়গায় নিয়ে আসবো, আর যে কথা বলছো তাকে ওই জায়গায় নিয়ে যাবো। তাহলে দেখো দুইজনকেই আমাদের দুজনেরই মুভমেন্ট হইলো, কিন্তু নেট মুভমেন্ট 0, কারণ কি তুমি ওর জায়গায় গেলা, ও তোমার জায়গায় আসলে, একজনের বিপরীত দিকে গেলা, মুভমেন্টটা একজনের বিপরীত দিকে হইলো, যার ফলে নেট মুভমেন্টটা কি হলো 0 হলো। নেট মুভমেন্ট যদি 0 হয় তাহলে নেট কারেন্টও 0, নেট কারেন্টও 0 হয়ে যাবে। ঠিক আছে, সেইটাই দেখো আমাদের পরের স্লাইডে দেখো, এখানে দেখো আমাদের নেট ইয়াটা হিসাব করছে আমার কারেন্ট ডেনসিটি মানে বুঝতে পারতেছো তো, পার ক্রস সেকশনাল এরিয়াতে কারেন্ট এখানে ড্রিফট ভেলোসিটিটা 0 হবে এরকম নাকি? ড্রিফট নেট ভেলোসিটি 0 হবে, নেট শুধুমাত্র ড্রিফট ভেলোসিটি 0 হবে না। ঠিক আছে, ড্রিফটের কথা আমরা পরে যাব যদিও, তবে ড্রিফট ভেলোসিটি নেট ভেলোসিটিটা 0 হবে, কিন্তু নেট আর খেয়াল করো, একজনকে বিবেচনা করলে সে মুভ করছে, কিন্তু টোটাল রুমের কন্ডিশন চিন্তা করলে সে মুভ করে নাই, মানে কেউ মুভ করে নাই, সে না কেউ, টোটাল মুভমেন্ট 0, এটা খেয়াল করো। নেট বা টোটালের কথা মাথায় রেখো। খেয়াল করো যে 40 জনের মধ্যে যদি আমি যে কথা বলছে তাকে কিন্তু আমি ঠিকই মুভ করাইছি, কিন্তু তাকে মুভ করাতে গিয়ে অন্যজনকে তার সিটে নিয়ে আসছি, যার ফলে টোটাল রুমের 40 জনের মুভমেন্টের যোগফল 0। আমি উদাহরণ বুঝতে পারছি? জি স্যার। ঠিক আছে, তো এই হচ্ছে নেট মুভমেন্ট। আমাদের কারেন্টকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আই দ্বারা। আর যে হচ্ছে যে কারেন্ট ডেনসিটি বলে, যেকে তোমরা এটা জানো অলরেডি সম্ভবত, আই ডিভাইডেড বাই এ, এটা হচ্ছে যে ক্রস সেকশনাল এরিয়া, এটা হচ্ছে পার এরিয়া, এ মানে সেকশনাল এরিয়া, টোটাল এরিয়া, এটা হচ্ছে ক্রস সেকশনাল টোটাল, পার ইউনিটে কতটুকু কারেন্ট আছে সেটা পাই, পার ইউনিটে কারেন্টটাকে বলে কারেন্ট ডেনসিটি জে। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে আমাদের কারেন্টটা পাই, কারেন্ট কি, কারেন্ট হচ্ছে চার্জ, ইলেকট্রনের চার্জ কত? মাইনাস কিউ। ইলেকট্রনের চার্জ কত? 1.6 × 10⁻19 কুলম্ব। সেটা ঠিক আছে, কিন্তু আমরা কি দ্বারা প্রকাশ করি? ঠিক আছে, মাইনাস কিউ দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, মাইনাস কিউ দ্বারা প্রকাশ করি। আর ভ্যালোসিটি হচ্ছে যে ধরা যাক ভি, যে একটা ইলেকট্রনের ভ্যালোসিটি আমাদের, তাহলে আমাদের টোটাল ভ্যালোসিটি, টোটাল ইলেকট্রনের ভ্যালোসিটিটা, মানে আমাদের ইয়েটা কারেন্ট কি হয়, কিউ ইন্টু ভি, আমাদের কারেন্ট হচ্ছে যে ভ্যালোসিটি ইন্টু চার্জ, এটা মিলে হচ্ছে কারেন্টটা পাই আর কি। তো আমাদের একটা নির্দিষ্ট ক্রস সেকশনাল এরিয়া কারেন্ট পাইতে হলে আমরা কি পাইলাম দেখো, জে ইকুয়ালস টু মাইনাস কিউ, প্রত্যেকেরই চার্জ হচ্ছে কিউ, টোটাল সিস্টেমের মধ্যে এই ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে যতগুলো ইলেকট্রন আছে প্রত্যেকেরই ভ্যালোসিটিটা প্রত্যেকেই নিজস্ব বেগে ঘুরতেছে, কিন্তু একটা একটার সাথে উল্টা উল্টা ঘুরতেছে আর কি, মানে মুভমেন্ট করতেছে। স্যার আই সমান জ্যাকিউ ডিভাইড বাই জ্যাটি না স্যার, সময় সাপেক্ষে চার্জের পরিবর্তন, ওটা না কারেন্ট? সেটা আরেকটা সংজ্ঞা, অনেক ধরনের সংজ্ঞা আছে। ঠিক আছে, অনেক ধরনের ইয়ে আছে, তার ডেফিনেশন আছে। কারেন্টের ডেফিনেশন তো আমরা অনেকভাবে দিতে পারি, এখানে আমরা ভ্যালোসিটির সাথে তার রিলেশনটা দেখা যাচ্ছে আর কি। ভ্যালোসিটি রিলেশনের সাথে তার যে রিলেশনটা, সেটা অনুযায়ী হচ্ছে যে আমাদের কিউ ভি, ঠিক আছে, আই না এটা জে, আর আই হলে কিউ ভি এ হবে। ঠিক আছে, আই হলে কিউ ভি, এই যে দেখো এই যে সূত্রটা এখানে দেখো, এখানে আমি সূত্রটা উল্লেখ করে দিচ্ছি, ভালো হয়েছে। বুঝা গেছে? জি স্যার। আই ইকুয়ালস টু টি, ক্রস সেকশনের, এখন আই জে মানে কি, এটা বাদ হয়ে যাবে, আই ভাগ এ, তার মানে এটা কাটাকাটি, তাহলে কি জে মানে কি, এন কিউ ভি। বুঝা গেছে? নাম্বার অফ সেটা স্যার, এন্ড স্যার নাম্বার অফ চার্জ, নাম্বার অফ ইলেকট্রন, নাম্বার অফ চার্জ, হ্যাঁ নাম্বার অফ ইলেকট্রন। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার বুঝছি স্যার। আচ্ছা, এখন দেখো কিউটা তো কমন, তাহলে কিউটাকে সামনে নিয়ে আসে, যে কিউটাকে সামনে নিয়ে আসছি, মাইনাস কিউ মানে ইলেকট্রনের চার্জ।
মাইনাস কিউ, ঠিক আছে। এনটা আর ভিটার গুণফলটা হচ্ছে এখানে একসাথে দেখানো হয়েছে। এই যে সামেশন অফ এটা হচ্ছে এন আর ভির গুণফল, এটা মানে হচ্ছে যে সামেশন, এটা তো তোমরা বুঝো, সামেশন অফ আই যে কোনো নাম্বার জি স্যার। থেকে শুরু টোটাল এন ভিআই অর্থাৎ সবগুলা ভি এর যোগফল। এক নাম্বার ইলেকট্রনের বেগ হচ্ছে ভি1, 2 নম্বর ইলেকট্রনের বেগ হচ্ছে ভি2, 3 নম্বর ইলেকট্রনের বেগ হচ্ছে ভি3, এই সবগুলা যোগফল করলে যেটা হয় সেটা হচ্ছে এন ইন্টু ভি এর গুণফলটা। বুঝা গেছে? তো এইটা ইকুয়াল টু জিরো। জিরো কেন আমি তো বললাম, একজনকে যদি পূর্ব দিকে মুভ করাই, যেহেতু ফিল্ড জায়গা নাই, নিশ্চয়ই আরেকজন পশ্চিম দিকে মুভ করতে হয়েছে। এই যদি এখানে যাইতে হয় তাহলে একে তো এখানে আসতেই হবে, বুঝতে পারছো? কারণ জায়গা নেই ছাড়া। কোন একটা যদি খালি জায়গা থাকতো তাহলে না হয় এখানে যাইতে পারতো খালি জায়গায়। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, যার ফলে আমাদের টোটাল গুণফলটা হয়ে যাচ্ছে জিরো। অর্থাৎ একটা ফিল্ড ব্যান্ডে, ফিল্ড বা ভরা ব্যান্ডে আমাদের টোটাল কারেন্টটা জিরো। বোঝা গেছে? এবার চিন্তা করো আরেকটা জিনিস, আমাদের হোল তৈরি হইলো। হোল তৈরি হলো মানে হচ্ছে এই যে ভ্যালেন্স ব্যান্ড থেকে এখানে লক্ষ লক্ষ ইলেকট্রন ছিল, একটা ইলেকট্রন সিঙ্গেল ইলেকট্রন, আমি একটু বড় করে আঁকি, যেটা ভিতরে একটু ক্রস সাইন দিয়ে দিই। ক্রস সাইন মানে হচ্ছে ইলেকট্রন চলে গেছে, ঠিক আছে? এই ইলেকট্রনটা এখানে চলে গেছে। বোঝা গেছে? এখন এই ইলেকট্রনটা যদি এখানে চলে যায় তাহলে এই ইলেকট্রনটা এখানে গেলে আর বিপরীত দিয়ে কোনো ইলেকট্রন যাওয়ার নাই, ঠিক আছে? এ এখানে গেল, তারপর এ এখানে যেতে পারবে, এখানে খালি হয়েছে, এখানে যেতে পারবে, এ এখানে যেতে পারবে, এখানে যেতে পারবে, এখানে যেতে পারবে, মুভমেন্ট শুরু হয়ে যেতে পারবে। বুঝা গেছে? বুঝছো? আচ্ছা, খেয়াল করো, আগে যোগফল কি ছিল? এইটা যখন কোনো ইলেকট্রন যায়নি, টোটাল কি ছিল? কারেন্ট ছিল এইটা, এটা ইকুয়াল টু ছিল জিরো, তাই তো? তাহলে জি আগে স্যার। ছিল এইটা, সেইটাই উপরটাই দেখো, এটা একই জিনিস, দেখছো? আচ্ছা, এটা ছিল সকলের যোগফলটা। এখন একজন ইলেকট্রন চলে গেছে, সুতরাং যে চলে গেছে সকলের থেকে তাকে বিয়োগ করে দিতে হবে না? তো 40 জন ছিল, একজন পরীক্ষা দিয়ে বের হয়ে গেছে, তাহলে টোটাল যেটা ছিল 40 জনের, তার থেকে বের হয়ে যাওয়ার জন্য একটা বিয়োগ করে দিতেছি। জি স্যার। যে ভি জে নাম্বার ইলেকট্রন চলে গেছে, তাহলে তার তার কারেন্ট কতটুকু ছিল? তার কারেন্ট ছিল মাইনাস কিউ ইন্টু ভি জে, তার কারেন্ট আমরা বিয়োগ করে দিলাম। তাহলে টোটাল থেকে মাইনাস কিউ ইন্টু ভি জে কারেন্ট বিয়োগ করলে কি হয়? এটা তো আমরা আগেই জিরো পাইছি, অলরেডি জিরো পেয়ে গেছি। তাহলে জিরো বিয়োগ মাইনাস কিউ ইন্টু ভি জে আমরা পেয়ে গেলাম প্লাস কিউ ইন্টু ভি জে। বোঝা গেছে? এই যে মাইনাস আর মাইনাস গুণফল হয়ে স্যার আপনার কথা বুঝতে যাচ্ছে না স্যার। আমরা বললাম কি টোটাল হচ্ছে যে এইটা, তাই তো? তার টোটাল ইলেকট্রন যখন একটাও যায়নি তখন তার টোটাল কারেন্ট হচ্ছে এইটা। এখন একটা ইলেকট্রন চলে গেছে, সেই ইলেকট্রনটা টোটাল কারেন্ট থেকে বিয়োগ হয়ে যাবে। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এইটার মান, এটা ভ্যালু ছিল জিরো, এটা ভ্যালু এই যে দেখো জিরো পাইছিলাম আমরা। তাহলে এই জিরো থেকে এটা বিয়োগ গেলে কত হয়েছে? জিরো মাইনাস মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে আমরা পেয়ে গেলাম কিউ ভিজে। বোঝা গেছে? জি স্যার। এই কিউ ভিজে, এখন কিউ ভিজে পাইলাম আমরা, একটা ইলেকট্রন চলে গেছে বলে এই কারেন্টটা পাইলাম। তাহলে যে চলে গেছে ইলেকট্রন যখন থাকে, একটা ইলেকট্রনের কারেন্ট থাকে কিউ ভিজে, মাইনাস কিউ ভিজে। যে ইলেকট্রনটা চলে গেছে তার বদলে আমরা যে জিনিসটা পাইছি সেটা কি আমরা জানি না, তার কারেন্টটা পাইলাম প্লাস কিউ ভিজে। তাহলে বুঝলাম কি যে জিনিসটা, তাহলে সেই হোলটা একটা কারেন্ট দিতে পারে, সেই কারেন্ট হচ্ছে প্লাস কিউ, অর্থাৎ সেটা হচ্ছে যে ইলেকট্রনের যেই চার্জ তার উল্টা চার্জ। বোঝা গেছে? আচ্ছা, সেটা হচ্ছে যে ইলেকট্রনের যে হোলটা তৈরি হলো সেটা হচ্ছে যে ইলেকট্রনের যেই চার্জ তার উল্টা চার্জ। দেখো এটা পজিটিভ, আর ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ। তার মানে কি এখানে যেই ইলেকট্রন চলে যাওয়ার কারণে যেই কারেন্টটা তৈরি হলো সেটা এমন একটা পার্টিকেল তৈরি করছে বা এমন একটা ক্যারিয়ারে তৈরি করছে যার নাম আমরা হোল দিলাম। সেটা হোলের ক্যারিয়ারের চার্জ হচ্ছে যে ইলেকট্রনের উল্টা। ভ্যালু সমান, ভ্যালু সমান ইয়া উল্টা। বোঝা গেছে? ডিরেকশনটা উল্টা হবে কি স্যার? হ্যালো,
হ্যাঁ মানে ডিরেকশন না, চার্জ উল্টা, চার্জ পজিটিভ আর নেগেটিভ। আচ্ছা তো আচ্ছা ঠিক আছে, আমি আজকে আর কন্টিনিউ করতেছি না, ঠিক আছে তাহলে তাহলে ইয়ে করি, এই শেষ